Hello everyone, welcome to Algebra Study Point. আমি আলোচনা করব প্রাচীন অসমের ইতিহাস থেকে আধুনিক যুগের অসমের ইতিহাস পর্যন্ত। দেখতে পাচ্ছেন এখানে প্রাক-ঐতিহাসিক অসম, এখানে দানব বংশ। অর্থাৎ অসমের দানব বংশ প্রাক-ঐতিহাসিক অসমের প্রথম রাজত্ব করেছিল যে বংশ, সেই বংশের নাম ছিল দানব বংশ। এই দানব বংশের প্রথম প্রতিষ্ঠাতা হলেন মহিরাঙ্গা দানব। দানব বংশের শাসকের রাজধানী ছিল মাইলম, অর্থাৎ মহিরাঙ্গা দানব যিনি ছিলেন ওনার রাজধানী ছিল মাইলম। দানব বংশের দ্বিতীয় শাসক যিনি ছিলেন খাট্টাসুর। দানব বংশের তৃতীয় শাসক তিনি ছিলেন সম্বাসুর। দানব বংশের চতুর্থ শাসক তিনি ছিলেন রত্নাসুর। তারপরে আসলে পঞ্চম শাসক যিনি ছিলেন গাট্টাসুর। সেই সময় অসমের রাজধানীর নাম ছিল প্রাগজ্যোতিষ। কেননা এখানে অসমে সেই সময় জ্যোতিষশাস্ত্র চর্চা করা হতো। গুয়াহাটি নবগ্রহ মন্দির প্রমাণ করে যে এখানে জ্যোতিষশাস্ত্র চর্চা করা হতো, এই জন্য এই জায়গাটির নাম প্রাগজ্যোতিষ রাখা হয়েছে। সেই সময় তার রাজধানীর নাম ছিল প্রাগজ্যোতিষপুর। নরকাসুর যিনি বৌমা বংশ প্রতিষ্ঠা করলেন। বৌমা বংশের প্রতিষ্ঠাতা হলেন নরকাসুর। নরকাসুর কামরূপের প্রথম রাজা। তিনি তার পূর্ববর্তী রাজা ঘটকাসুরকে হত্যা করে কামরূপের সিংহাসনে বসে। এখানে বলছে যে নরকাসুর তার আগের যে রাজা ছিলেন এই রাজাকে হত্যা করে তিনি কামরূপের সিংহাসনে বসে তিনি বৌমা বংশ প্রতিষ্ঠা করেন। তারপরে দেখা যায় যে বৌমা বংশ প্রতিষ্ঠা করে তিনি সিংহাসনে আরোহণ করেন, কামরূপের সিংহাসনে আরোহণ করেন। তারপরে হলো নরকাসুর গুয়াহাটির নীলাচল পাহাড়ে কামাখ্যা দেবীর মন্দির ও মন্দিরে যাওয়ার রাস্তাটি নরকাসুর নির্মাণ করেন। তিনি একই রাত্রের ভিতরে এই রাস্তাটি নির্মাণ করেন। নরকাসুর ছিলেন কামরূপের প্রথম রাজা। এখানে বলছে নরকাসুরের পরবর্তী কামরূপের রাজাগণ হলেন ভগদত্ত, ব্রজদত্ত। এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা থাকতে পারে যে বৌমা বংশ প্রতিষ্ঠা খেয়েছিলেন। বৌমা বংশের প্রতিষ্ঠাতা ছিলেন নরকাসুর। বৌমা বংশের প্রতিষ্ঠাতা ছিলেন নরকাসুর ছিলেন বৌমা বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট কোয়েশ্চেন আসতে পারে যে কামরূপের প্রথম রাজা কে ছিলেন? নরকাসুর ছিলেন কামরূপের প্রথম রাজা। নরকাসুর ছিলেন কামরূপের প্রথম রাজা। তারপরে হলো নীলাচল পাহাড়ে কামাখ্যা দেবীর মন্দিরে এবং মন্দিরে যাওয়ার রাস্তাটি কে নির্মাণ করেন? নরকাসুর নির্মাণ করেছেন। তারপরে আসতে পারে যে নরকাসুরের পরবর্তী রাজা কে ছিলেন? ভগদত্ত, ব্রজদত্ত ছিলেন নরকাসুরের রাজার পরবর্তী রাজাগণ। এই হলো বৌমা বংশ নরকাসুর সম্বন্ধে। তারপরে হলো বর্মন বংশ। বর্মন বংশ হলো ঐতিহাসিক অসমের বংশের পরে প্রাচীন অসমের একটি বংশ হলো বর্মন বংশ। সেই বর্মন বংশ 350 শতাব্দী থেকে 650 শতক এই সময়কার ভিতরে রাজত্ব করেছিল অসমে। এখানে দেখতে পাচ্ছ পোষ্য বর্মন বংশের প্রতিষ্ঠাতা এবং কুমার ভাস্কর বর্মন হলেন বর্মন বংশের শ্রেষ্ঠ রাজা। অর্থাৎ পোষ্য বর্মন যিনি ছিলেন তিনি বর্মন বংশ প্রতিষ্ঠা করেন এবং তার নামানুসারে এই বংশের নাম বর্মন বংশ হয়েছে। তারপরে এই বংশের শ্রেষ্ঠ রাজা যিনি ছিলেন অর্থাৎ প্রভাবশালী রাজা তিনি ছিলেন ভাস্কর বর্মন। ভাস্কর বর্মনের সঙ্গে উত্তর ভারতের সম্রাট হর্ষবর্ধনের সুসম্পর্ক ছিল। ভারতের মধ্যে অন্য এক জায়গায় হর্ষবর্ধন একজন ভারতীয় রুলার যিনি সেই সময়কার ওনার সাথে অসমের ভাস্কর বর্মনের খুবই সুসম্পর্ক ছিল। সেই সময়কালে হিউয়েন সাং নামে একজন বৌদ্ধ পরিব্রাজক ভারতে এসেন এবং কামরূপেও এসেন ভাস্কর বর্মনের অনুমতি। সেই সময় যে ভারতবর্ষ
হর্ষবর্ধন যিনি উত্তর ভারতের একজন সম্রাট ছিলেন, ওনার সাথে ভাস্কর বর্মনের সুসম্পর্ক ছিল এবং এই সুসম্পর্কের কারণে হর্ষবর্ধনের যে জায়গার মধ্যে চীনা পরিব্রাজক হিউয়েন সাং এসেছিলেন এবং তিনি ভাস্কর বর্মন জেনেছিলেন যে এখানে হিউয়েন সাং ভ্রমণে এসেছেন, তিনি আসামে আসার জন্য ওনাকে ইনভাইটেশন দিয়েছেন এবং কুমার ভাস্কর বর্মনের অনুরোধে হিউয়েন সাং কুমার ভাস্কর বর্মনের অনুরোধে অসমে এসেছেন। আসার পরে এই হিউয়েন সাং তার একটি লেখা গ্রন্থ, সেই গ্রন্থটির নাম ছিল সিইউকি। হিউয়েন সাং এই গ্রন্থটি লিখছেন চীনা পরিব্রাজক। তিনি এই গ্রন্থের মধ্যে অসম ভ্রমণ করে অসম সম্পর্কে অনেক কিছু লিখেছেন, যে অসম বহুত সুন্দর একটি পরিবেশ, মনোরম দৃশ্যপূর্ণ একটি পরিবেশ যুক্ত একটি রাজ্য। সেই সময় অসমের নাম কামরূপ ছিল। তারপরে কোশ্চেন এখান থেকে আসতে পারে যে বর্মন বংশের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, উনি কে ছিলেন? পুষ্য বর্মন। বর্মন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্য বর্মন, উনি ছিলেন পুষ্য বর্মন। বর্মন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কুমার ভাস্কর বর্মন ছিলেন বর্মন বংশের শ্রেষ্ঠ রাজা। ভাস্কর বর্মনের সাথে উত্তর ভারতের কোন সম্রাটের পরিচিত ছিল, সুসম্পর্ক ছিল? হর্ষবর্ধনের সাথে। তারপরে হলো ভাস্কর বর্মনের সময়কালে অসমে যে চীনা পরিব্রাজক এসেছিলেন, ওনার নাম কি? ওনার নাম হলো হিউয়েন সাং। এখানে হিউয়েন সাং তিনি বৌদ্ধ পরিব্রাজক ছিলেন। তিনি অসম সম্পর্কে যে বিভিন্ন কথা লিখেছেন, কোন গ্রন্থের মধ্যে লিখেছেন? তিনি সিইউকি একটি পুস্তক, এই পুস্তকের মধ্যে লিখেছেন চীনা পরিব্রাজক হিউয়েন সাং। তারপরে দেখতে পাচ্ছ এখানে 350 থেকে 374 এই সময়কার ভিতরে বর্মন বংশের শ্রেষ্ঠ যিনি প্রতিষ্ঠা করেন, উনি রাজত্ব করেন পুষ্য বর্মন। এই সময়কার ভিতরে পুষ্য বর্মন অসমের রাজা ছিলেন। তারপরে অসমের সেই সময় অসমের নাম ছিল কামরূপ। তারপরে দেখা যাচ্ছে শ্রেষ্ঠ রাজা যিনি ছিলেন ভাস্কর বর্মন। এখানে আমি বলছি যে শ্রেষ্ঠ রাজা ছিলেন ভাস্কর বর্মন। এই ভাস্কর বর্মনের সময়কাল কি ছিল? ভাস্কর বর্মনের সময়কাল ছিল 594। কোন কোন বইয়ের মধ্যে লেখা আছে, আর কোন কোন ইন্টারনেটের মধ্যে 600 শতাব্দী থেকে 650 সময়, এই সময়ের ভিতরে ভিতরকার সময় ভাস্কর বর্মনের রাজত্বকাল ছিল। হিউয়েন সাং কার সময়কালে আসামে এসেছেন? ভাস্কর বর্মনের সময়কালে হিউয়েন সাং অসমে এসেছিলেন। ভাস্কর বর্মন ছিলেন বর্মন বংশের শ্রেষ্ঠ রাজা। এই ভাস্কর বর্মন কে কুমার ভাস্কর বর্মন কেন বলা হয়? তিনি বয়সে ছোট ছিলেন, এই জন্য তাকে কুমার ভাস্কর বর্মন বলা হয়। তিনি ব্যাচেলর অর্থাৎ কম বয়সী রাজা হওয়ার জন্য তাকে কুমার বলা হতো তার নামের আগে। এই হলো বর্মন বংশের পরিচিতি। পরবর্তীতে আমি শালস্তম্ভ ডাইনাস্টি সম্পর্কে আলোচনা করব। তারপরে হলো শালস্তম্ভ বংশ। অর্থাৎ 650 শতাব্দীতে ভাস্কর বর্মনের মৃত্যুর পর কামরূপে শালস্তম্ভ নামে একজন ব্যক্তি কামরূপের সিংহাসন দখল করেন। অর্থাৎ বর্মন বংশের শেষ রাজা যিনি ছিলেন, তিনি ছিলেন ভাস্কর বর্মন। 650 সালে ওনার মৃত্যুর পর শালস্তম্ভ নামে একজন সুযোগ্য ব্যক্তি, তিনি কামরূপের যে রাজত্বের সিংহাসন সেটি দখল করেন এবং শালস্তম্ভ বংশ নামে একটি বংশ প্রতিষ্ঠা করেন। ওনার নামানুসারে সেই বংশ প্রতিষ্ঠা করেন। তারপরে এখান থেকে কোয়েশ্চন করতে পারে, কি কি কোয়েশ্চন আসার সম্ভাবনা থাকতে পারে? শালস্তম্ভ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শালস্তম্ভ ছিলেন রাজা শালস্তম্ভ ছিলেন এই শালস্তম্ভ ছিলেন এই যে শালস্তম্ভ যিনি, উনি ছিলেন শালস্তম্ভ বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট, ভাস্কর বর্মনের পরবর্তী বংশের নাম কি ছিল?
ভাস্কর বর্মন বর্মন বংশের শ্রেষ্ঠ রাজা। ওনার মৃত্যুর পর যে বংশ প্রতিষ্ঠিত হয়েছিল এই বংশের নাম কি? শালস্তম্ভ বংশ। নেক্সট, শালস্তম্ভ বংশের শেষ রাজা কে ছিলেন? শালস্তম্ভ বংশের শেষ রাজা ছিলেন ত্যাগ সিং। এইগুলো ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট কোয়েশ্চন এখান থেকে আসার সম্ভাবনা থাকতে পারে। কত সালে শালস্তম্ভ বংশ প্রতিষ্ঠা হয়েছিল? 650 সালে। পরবর্তী সময়ে শালস্তম্ভ বংশ প্রতিষ্ঠা হয়েছিল। শালস্তম্ভ নামে একজন ব্যক্তির হাত ধরে এই শালস্তম্ভ বংশ প্রতিষ্ঠা হয়েছিল। এই হলো শালস্তম্ভ বংশ। তারপরে হলো পাল বংশ, যেটি 900 শতক থেকে 1100 শতকের মধ্যে অসমে শাসন করেছিল, অসমে রাজত্ব করেছিল এই পাল বংশের কয়েকজন রাজা। এখানে দেখতে পাওয়া যাচ্ছে শালস্তম্ভ শেষ রাজা, শালস্তম্ভ বংশের শেষ রাজা ত্যাগ সিংহের মৃত্যুর পর মন্ত্রী এবং আধিকারিকগণ ব্রহ্মপালকে রাজা মনোনীত করেন। এই যে পাল বংশের আগের যে বংশ ছিল শালস্তম্ভ বংশ, এই বংশের শেষ রাজা ত্যাগ সিং, এই ত্যাগ সিংহের মৃত্যুর পর মন্ত্রী আধিকারিকগণ ব্রহ্মপালকে রাজা মনোনীত করে এই বংশটির নাম দেন পালা বংশ। এই ব্রহ্মপালার নামানুসারে সেই বংশটির নাম পাল বংশ নামে পরিচিতি লাভ করে। নেক্সট, তারপরে দেখতে পাওয়া যাচ্ছে পাল বংশের শাসকগণের মধ্যে রত্নপাল ছিলেন সর্বশ্রেষ্ঠ রাজা বা সর্বশ্রেষ্ঠ শাসক। এই পাল বংশের শাসকগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন রত্নপাল। এই রত্নপাল যিনি ছিলেন পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। তারপরে হলো 1142 সালে, অর্থাৎ 1142 শতাব্দীতে পাল বংশের শেষ রাজা জয়পালের মৃত্যু হয়। পাল বংশের সর্বশেষ রাজা যিনি ছিলেন ওনার নাম ছিল জয়পাল। ওনার মৃত্যু হয়। ওনার মৃত্যুর পর এই পাল বংশ শেষ সমাপ্তি ঘটে। তারপর এখান থেকে কোয়েশ্চন এই টপিক থেকে কি কি আওয়ার সম্ভাবনা থাকতে পারে, এই স্লাইড থেকে, বিশেষ করে এই স্লাইড থেকে কোয়েশ্চন আসার সম্ভাবনা কি থাকতে পারে। পাল বংশ অসমে কত শতাব্দী থেকে কত শতাব্দী পর্যন্ত অসমে শাসন করেছিল? এখানে দেখতে পাওয়া যাচ্ছে 900 শতাব্দী থেকে 1100 শতাব্দী পর্যন্ত পাল বংশ অসমে শাসন করেছিল। নেক্সট, শালস্তম্ভ বংশের পরবর্তী বংশের নাম কি? শালস্তম্ভ বংশের পরবর্তী বংশের নাম হলো পালা বংশ। নেক্সট, পালা বংশের পূর্ববর্তী বংশ যে, সেই বংশের নাম কি? শালস্তম্ভ বংশ। নেক্সট, পালা বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কি ছিলেন? রত্নপাল ছিলেন পালা বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। নেক্সট হলো পালা বংশের শেষ রাজা কে ছিলেন? পালা বংশের শেষ রাজা ছিলেন জয়পাল। ওনার মৃত্যুর পর পালা বংশের সমাপ্তি ঘটে। তারপর আর কিছু বছরের পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ব্রহ্মপাল, ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট, পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন রত্নপাল, ছিলেন পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। এই হলো প্রাচীন ঐতিহাসিক অসম থেকে আমি শুরু করে প্রাচীন অসম পর্যন্ত শুরু করেছি। পরবর্তীতে আমি মধ্যযুগের অসম নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।